ভবঘুরে সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব সংখ্যা 10। ইমতিয়াজ ভূঁইয়া নিজের কক্ষে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। উর্মি ভূঁইয়া বিছানার উপর চার্লস ডিকসনের বিখ্যাত গ্রেট এক্সপেকটেশনস বইটি পড়ছেন। এই অনাথ ছেলে পিপের জীবন সংগ্রাম, সামাজিক উন্নতি এবং ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব এসব লেখায় এই বইটিতে। উর্মি ভূঁইয়ার বইটি পড়ে অনাথ পিপের জন্য কখনো চোখে পানি এসেছে, আবার কখনো উপলব্ধি হয়েছে সমাজের শ্রেণীবিন্যাস এই সমাজের কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীকে আর চোখে দেখছিলেন। কঠিন হৃদয়ের উর্মি ভূঁইয়াকে চোখের কোণে মুছতে দেখে একটু অবাকই হয়েছিলেন তিনি। যদিও পানি গড়ায়নি চোখ দিয়ে, তবে চোখে যে পানি এসেছিল তা তিনি নিশ্চিত। ইমতিয়াজ ভূঁইয়ার নিজের যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি ভূঁইয়া নামক নারীটি ছিল মায়াবিনী। কিভাবে যে তাকে বশ করে ফেলল তা সে বুঝতেও পারেনি। নারীটির চোখ ধাঁধানো সৌন্দর্যই কি তার কারণ? ইমতিয়াজ ভূঁইয়া ভেবে কোনো কুলকিনারা পেলেন না। কি তেজ, কি ব্যক্তিত্ব, যা তাকে সহজেই খুব আকৃষ্ট করে ফেলেছিল। তা খুব সহজেই নারীটিকে সে মনে জায়গা দিতে বাধ্য হয়েছিল। এখনও নারীটির সামনে ভেবেচিন্তে কথা বলতে হয়, এরকম ইস্পাত মানবী তিনি জীবনে কমই দেখেছেন। উর্মি ভূঁইয়া বইটি বন্ধ করে চশমা খুলে রাখলেন, তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। ইহাবের দরজায় নক করলেন। খানিকক্ষণ পর ইহাব দরজা খুলে বলল, কিছু বলবে আম্মু? উর্মি ভূঁইয়া বললেন, ভিতরে আসবো? আসো। ছেলের খাটের উপর বসে ছেলেকে তার কাছে ডাকলেন। ইহাব মায়ের কোলে মাথা দিয়ে বলল, আম্মু মাথাটা মালিশ করে দাও তো। উর্মি ভূঁইয়া মাথা মালিশ করে দিতে দিতে বললেন, তোমার নিজস্ব কোনো পছন্দ আছে ইহাব? ইহাব ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? ছেলেকে তো বিয়ে দিতে হবে, বয়স তো কম হলো না। ইহাব আস্তে করে বলল, যদি বলি পছন্দ আছে তাহলে তুমি কি রাগ করবে? উর্মি ভূঁইয়ার হাত থেমে গেল খানিকক্ষণের জন্য। এরপর ছেলের কপাল টিপে দিতে দিতে বলল, রাগ করবো কেন? কে সে, নাম বলো। তোমার বাবার সাথে কথা বলবো এ বিষয়ে, সময় হলে বলবো। উর্মি ভূঁইয়া ভেবে চললেন, কে সেই মেয়ে যাকে পছন্দ করে তার ছেলে? ইহাব তো প্রেম করে না যতটুকু তিনি জানেন, কিন্তু পছন্দ আছে সেটা তো জানতেন না। অন্যদিকে ইহাব নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে ভেবে মনে মনে একটু হাসলো। পাপাকে রাজি করানো একটু ঝামেলার হলেও আম্মু সেটা সামলে নেবে তা ইহাব ভালো করে জানে। আসুবহু বাদামিন ওয়াল্লাইলু তাজামিন নূরে সাহাবাতে। নিশাত কাজের ফাঁকে ফাঁকে গজল, নাশিদ ইত্যাদি প্রায়ই গায়। তার কণ্ঠ মাশাল্লাহ। মারওয়ানও মাঝে মাঝে মন্ত্রমুগ্ধের মতো শোনে সেই সব গজল। আজকেও সে রান্না করছে আর ছেলেকে গজল গিয়ে শোনাচ্ছে। নাহওয়ান মায়ের কোলে চুপটি করে বসে থেকে শ্রুতিমধুর এই গজলটি শুনে চলছে। মারওয়ান আজকে সকালেই ঘুম থেকে উঠে গেছে। রান্নাঘরের দরজায় এসে স্ত্রীর গজলটি শুনে থেমে গেছে তার পা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর নিশাত আচমকা থেমে যাওয়ায় বিরক্তি হলো বেশ। নাহওয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দরজায় দেখতে পেয়ে মায়ের কোলে থেকে লাফিয়ে নেমে পড়ল, এই তো বাবা। নিশাতও ঘাড় ঘুরিয়ে দেখল মারওয়ান দাঁড়িয়ে আছে। বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেকে নিন। মারওয়ান রান্নাঘরে ঢুকে ছেলেকে কোলে নিল। নাহওয়ান বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ল একেবারে। নিশাত এতক্ষণ ঠিক করে কাজ করতে পারছিল না, এখন একটু রিল্যাক্স লাগছে তার। মারওয়ান উকি দিয়ে চুলোর দিকে তাকালো। কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। তার নাক মুখ কুঁচকে গেল। মাছ তেমন তার একটা পছন্দ না। নাক কুঁচকে রেখে বলল, প্রতিদিন মাছ রাঁধতে হবে কেন? গোশতের অকাল পড়েছে নাকি? নিশাতের চলন্ত হাত থেমে গেল। মুখ কঠিন করে বলল, প্রতিদিন গোশত খাওয়ার শখ থাকলে কামাই করে খান, আপনাকে কেউ বাধা দিবে না। নিজের সংসারে ইনকাম করতে পারেন না, আমি যা অল্প ইনকাম করি তাই আনি। সংসারের খরচটা তো আমাকেই দেখতে হয়। একদিন বাজার করে দেখুন সব কিছুর কত দাম। মুখ খালি খেতে চায়, হাত পা কাজ করতে চায় না, তাই না? কথাটুকু বলে নিশাত আবার রান্নায় মনোনিবেশ করলো। তাকে আবার রেঁধে স্কুলে যেতে হবে। আজাইরা আলাপ করার মতো সময় তার নেই। মারওয়ানের মুখ বেশ কঠিন হলো। কোনো জবাব দিল না সে। ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিরক্ত লাগছে তার সব কিছু।
নাহওয়ান কান চুলকে বাবা যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর মায়ের পা জড়িয়ে ধরলো। নিশাত দেখলো মারওয়ান ছেলেকে রেখে চলে গেছে। রাগ উঠল তার। কথা বলেনি তো কি হয়েছে, ছেলেকে রেখে গেছে ঝাল মেটাতে। অভদ্র পুরুষ। নাহওয়ানকে বলল, আব্বা বাবার কাছে যান। নাহওয়ান মায়ের কথা মেনে বাবার কাছে চলে গেল। মারওয়ানকে শুয়ে থাকতে দেখে নিজেও খাটের উপর উঠে বাবার বুকের উপর উঠে বসলো নাহওয়ান। মারওয়ান চোখ থেকে হাত ছড়িয়ে ছেলেকে দেখে বলল, আমার কাছে কি? যা মায়ের কাছে যা। কিছু বললেও শান্তি পায় না, সব মায়ের কাছে সাপ্লাই করার জন্য বসে আছে মায়ের গুপ্তচর। তোকে মা পাঠিয়েছে তাই না, যেন কি কি বলি সব খবর তার কানে পৌঁছে দিতে পারিস, বদ ছেলে। নাহওয়ান কিছু বুঝলো না, সে ঠোঁট বাঁকিয়ে ঘাড় নেড়ে বলল, বদ বাবা। মারওয়ান বলল, পাজি হতচ্ছাড়া নচ্চার। নাহওয়ানও বাবার সাথে সাথে আওড়ালো, পাজি হতচ্ছাড়া নচ্চার। এই তোর এত বুদ্ধি কেন? নাহওয়ান হাত বাড়িয়ে বলল, বুদ্ধি নাই। বলেই সে ফিক করে হেসে দিল। মারওয়ান ছেলেকে শুধালো, বাইরে যাবি? নাহওয়ানের চোখ চকচক করে উঠল। বাবার উপর থেকে নেমে লাফ দিয়ে বলল, যাবো, চলো যাই। আরে এখন না, তোর মা স্কুলে যাক। শোন শোন, আমরা বাপ বেটা বাইরে খেতে যাব। এসব খাবার খাওয়া যায়? তুই কিছু খাবি না বুঝলি? আচ্ছা, আর মাকে বলবি না যে আমি কিছু বলেছি। ও, বলবো না। এবার ঠিক আছে। নিশাত আজকে ছেলেকে কিছুই খাওয়াতে পারলো না। ছেলে আর ছেলের বাবা ঘাপটি মেরে শুয়ে আছে। নিশাত স্কুলের সময় যাচ্ছে, তাই সব কিছু ঢেকে রেখে স্কুলে চলে গেছে। নিশাতের যাওয়ার আওয়াজ পেয়ে বাপ বেটার চোখ খুলে একে অপরের দিকে তাকালো। তারা ফিক করে হেসে দিল। মারওয়ান গেট আটকে এসে নিজের ফোনের বিকাশ অ্যাকাউন্ট চেক করলো। 5,000 টাকা আছে, হয়ে যাবে বাপ ছেলের আজকের খাওয়া। ছেলেকে রেডি করিয়ে এসে নিজেও তৈরি হলো। এরপর নাহওয়ানকে কোলে নিয়ে দরজা আটকে বাপ ছেলে নিজেদের গন্তব্যে রওনা হলো। ভবঘুরের সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব সংখ্যা 11। দুপুর 1:30 বাজে। বাপ ছেলে খাবার খাওয়ার জন্য হাত ধুয়ে বসলো। গরম গরম খিচুড়ি, মুরগি ভুনা অর্ডার দিয়েছিল। চেয়েছিল গরুর গোশত অর্ডার করতে, কিন্তু টাকা বেশি খরচ করলে সমস্যা, তাই মুরগিটাই করেছে। ছেলেকে খাইয়ে দিল। বাচ্চাটা মজা করে খেলো। মারওয়ান জিজ্ঞেস করলো, কেমন রে ফায়াজ? মুজা মুজা। তোর মায়ের রান্নার চেয়ে মজা না? হুম। বাচ্চাটা বাচ্চা মানুষ, অত কিছু ভেবে বলেনি। মুখে মজা লেগেছে দেখে মজা লেগেছে তার কাছে। নিশাতের রান্না দারুণ মজার। মারওয়ান স্বীকার করুক আর না করুক, মায়ের পর নিশাতের রান্না ছাড়া আর কারোর রান্না তার তেমন পছন্দের না। মারওয়ানের চোখে হঠাৎ করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফেরা নিশাতের প্রতিচ্ছবি ভেসে উঠল। কি মনে করে খিচুড়ি মুরগি ভুনা পার্সেল করে দিতে বলল। বাসায় ফিরে বাপ ছেলে গোসল দিল, তারপর ঘুমিয়ে পড়ল। যেহেতু সারাদিন বাইরে ছিল, তাই ঘুম সহজেই তাদের চোখে ধরা দিল। নিশাত গোসল করে নামাজ পড়ল। ছেলে ঘুমিয়ে আছে। মারওয়ান দরজা খুলে আবারও ঘুমিয়ে পড়েছে। ভাত খেতে গিয়ে দেখলো একটু ভাতও পাতিল থেকে কমেনি। নিশাত চমকে গিয়ে ভাবলো, বাপ বেটা কিছু খায়নি নাকি? তার বাচ্চাটা এখন না খেয়ে আছে। সে দ্রুত রুমে গিয়ে তাদের ডাকতে যাবে, তখন তার চোখ পড়ল টেবিলের উপর রাখা প্যাকেটটার উপর। ভিতরে খিচুড়ি আর মুরগি ভুনা। নিশাত বুঝলো বাপ বেটা বাইরে খেয়েছে, তার জন্য নিয়ে এসেছে আবার। টাকা পেলো কই বাদাম্মাটা? নিশাত মারওয়ানকে ঠেলে ডাকলো। মারওয়ান চোখ খুলে বলল, কি সমস্যা? এসব যে এনেছেন, টাকা পেয়েছেন কোথায়? তোর জানতে হবে? আনছি, খাবি ব্যাস। আশ্চর্য, টাকা কোথায় পেলেন জানতে হবে না? যদি হারাম টাকা হয়, এই টাকার খাবার আমি জীবনেও খাবো না। বাবার কাছে তো টাকা চাওয়ার কথা না, তাহলে এই টাকা পেলেন কোথায়? চাকরিও তো ছেড়ে দিয়েছেন শুনেছি, আরেকটা জুটিয়েছেন নাকি? মারওয়ান চোখ বন্ধ করে বিরক্তিকর শব্দ করল। বলল, ওই হারাম টাকার কোনো খাবার না, খেতে ইচ্ছা না করলে রেখে দে। নিশাত ভেবে পেল না কি বলবে। রেখে দিয়ে সে নিজের রান্না করা ভাতই খেলো। নিশাতে সন্দেহ হচ্ছে, টাকা পেল কোথায় এই বাদাম বেটা? তাকে না জানিয়ে কি কাজ করছে? নিশাত আর না ভেবে নিজের খাবার শেষ করলো। রাত 10টা। মারওয়ান বাইরে থেকে এসে দেখলো নাহওয়ান খেলছে। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। শার্ট খুলে ফেললো সে। নাহওয়ান বাবাকে উদম দেখে বলল, বাবা নাংতু কেন?
মারওয়ান গরমে ত্যক্ত হয়ে বলল, নাঙ্গা থাকার শখ জেগেছে তাই, আয় তোকেও নাঙ্গা করে দেই। বলেই ছেলের দিকে এগিয়ে আসতে নিল সে। নাহওয়ান দৌড়ে গিয়ে মায়ের কাছে যেতে যেতে বলল, ইন না, টোবা টোবা। সকাল সকাল বাজার করে এনেছে নিশাত। ঘামে তার শরীর জুবুথুবু হয়ে এসেছে। এসেই ফ্যান ছেড়ে ফ্লোরে বাজারের সকল সদাইপাতি ঢেলে দিল এক এক করে। 1 কেজি মুরগি, আলু, পেঁয়াজ, কিছু শাকসবজি, এগুলোই বাজার করেছে আজ। কয়েকদিন চলে যাবে এতে। ফ্লোরে বসে মাসের খরচ বাজারের হিসাবটা করে ফেলল সে। সব কিছু গুছিয়ে সকালের নাস্তা বানাতে গেল নিশাত। যেহেতু শুক্রবারের দিন, তাই আগেই সব কিছু জোগাড় করে রান্না বসাতে হবে। শুক্রবারের আমল করতে হবে। সপ্তাহের এই 2টা দিনই নিশাত কোরআন তালাওয়াত, দুরূদ পাঠ বেশি বেশি করে। কালকে রাতের এক্সট্রা ভাত ছিল, সেটাকে ডিম সবজি দিয়ে ভেজে নামালো নিশাত। ছেলেকে ঘুম থেকে জাগানোর জন্য রুমে গেল। রুমে গিয়ে দেখলো বাবা ছেলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। মাঝে মাঝে এই পুরুষটির দিকে তাকালে নিশাতের বড়ই মায়া হয়। এত পরিমাণে অলস কি এই পৃথিবীতে কেউ আছে বলে নিশাতের মনে হয় না। কাজ করার প্রতি এত অনাগ্রহ কেন এই লোকের? নিশাত ভেবে কোনো কুলকিনারা পায় না। ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে নিশাত ডেকে উঠল, আব্বা উঠবেন না? উঠুন তাড়াতাড়ি, ক্ষুধা লাগেনি বাবা? উঠে পড়ুন আমার মানিক। নাহওয়ান মুচড়ামুচড়ি করে চোখ পিটপিট করে খুলল। নিশাত তা দেখে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে? নাহওয়ান চোখ মুখ কসলে গড়াগড়ি খেয়ে বাবার কোলের উপর হাত পা ছড়িয়ে দিল। নিশাত বলল, আমার আব্বা কি আরও ঘুমাবে? ইত্তু আরও ঘুমাবেন? আজকে শুক্রবার, আল্লাহর ঘরে যাবেন না? নাহওয়ান চোখ আবারও কসলালো, তারপর মৃদুস্বরে বলল, যাব বাবা। বাবা উঠে নাই। না, তোমার বাবাকে উঠাও। নাহওয়ান মুচড়ামুচড়ি করে বাবার গায়ের উপর উঠে ডাকলো, বাবা উঠো, চোকাল চোখ চুকলো বাল আজকে, উঠো। মারওয়ান ভ্রু কুচকে বলল, ঘোড়ার আন্ডা, চালাস না তো, ঘুমা, আমিও ঘুমাই। আচমকা আল্লাহর কাছে আজকে আজকে আল্লাহর কাছে যাবে না? নিশাত মন ভরে তার ছেলেকে দেখে, আল্লাহ তার সন্তানকে অনেক বড় বানাক। নাহওয়ান বাবার গায়ের উপর একবার উঠে আবার নামে, এটা তার কাছে একটা খেলা। মারওয়ান বিরক্ত হয়ে চোখ খুলল। নাহওয়ান বাবাকে চোখ খুলতে দেখে ফিসফিস করে হেসে দিল। মারওয়ান ছেলেকে চ্যাংদোলা করে তার কোলের মধ্যে ঢুকিয়ে ফেলল। নাহওয়ান বাবার কোল থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। মারওয়ান বলল, আজকে তোকে বের হতে দিব না আলুর বাচ্চা, থাক এখানে। নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। নিশাত বলল, ছাড়ুন আমার ছেলেকে, ওকে এরকম লেপ্টে ধরেছেন কেন? ব্যথা পাচ্ছে ও। মারওয়ান ঘাড় ঘুরিয়ে বলল, আমার ঘুম ভাঙাতে তুই শিখিয়েছিস, লেপ্টে ধরা তো তোকে দরকার, আয় ধরি। নিশাত মেজাজ খারাপ করে উঠে চলে গেল। এখন কথা বাড়ালেই ছেলের সামনে উল্টাপাল্টা কথা বলে মেজাজ আরও খারাপ করে দিবে এই লোকটা। তখন বিরাট একটা ঝগড়া বেঁধে যাবে, তাই আগেভাগেই সে প্রস্থান করলো। মারওয়ান নিজের চাপড়ে ধরা হাতের দিকে তাকিয়ে দেখল, একজোড়া ছোট ছোট গোল গোল মায়াবী চোখ তার দিকে তাকিয়ে আছে। মারওয়ান বলল, বের হতে চাস? নাহওয়ান মাথা নাড়ল। মারওয়ান বলল, আমার পিঠের উপর দাঁড়িয়ে পিঠটা ম্যাসাজ করে দে তো। বলেই বাচ্চাটাকে ছেড়ে দিল মারওয়ান। নাহওয়ান ছাড়া পেয়ে বাবার পিঠের উপর উঠে দাঁড়ালো, লাফিয়ে লাফিয়ে পাড়া দিতে দিতে লাগলো। মারওয়ান আরামে আবারও ঘুমিয়ে পড়ল। নাহওয়ান কতক্ষণ লাফিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বাবার পাশে বসলো। বাবাকে আবারও ঘুমিয়ে যেতে দেখে সে আর ডাকলো না, ছোট শরীরটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়লো। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে মাকে ডেকে উঠল। নিশাত সামনে তাকিয়েই বলল, আব্বা উঠেছেন? আসুন এখানে, আপনার আব্বা কই? ঘুমায়? আবারও ঘুমাচ্ছে? এই লোক এত ঘুমায় কিভাবে? শেষের কথাটুকু সে মিনমিন করে বলল। তারপর ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে মারওয়ানকে ঝাড়া দিয়ে বলল, এই উঠুন, তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ডাকাডাকির পর মারওয়ান চোখ খুলল। বলল, আবার কি? উঠুন তাড়াতাড়ি, আজকে শুক্রবার শুনে বেশি বেশি আলসামি করছেন তাই না? দূর, ঘুমাতে দে, শান্তি নাই কোথাও। শান্তি নাই লিলিপুট, আর লিলিপুটের বাচ্চার যন্ত্রণায়। নিশাত কটমট করতে করতে বলল, উঠুন, আপনি এখন না উঠলে আমি সারাক্ষণ ডাকতে থাকবো, না হলে ছেলেকে রেখে যাব আপনাকে জ্বালিয়ে কয়লা করে দিতে। মারওয়ান এক চোখ খুলে নিশাতকে একবার দেখে নিশাতের
খুলে হা করে তাকিয়ে থাকা তার ছেলের দিকে তাকিয়ে বলল, ওই কবুতরের বাচ্চা, তুই আমাকে জ্বালাবি? নাহওয়ান মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে মায়ের ঘাড়ে মুখ লুকালো। মারওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে নিশাতের দিকে তাকালো। নিশাত বলল, ওকে আবারও উল্টাপাল্টা নামে ডাকলেন কেন? কবুতরের বাচ্চা মোটেও উল্টাপাল্টা নাম না, কি আদরের সম্বোধন, তুই কি বুঝবি এসবের? নিশাত আর কথা না বাড়িয়ে বলল, প্লিজ একটু উঠুন, আমার শরীর ভালো লাগছে না। বাচ্চাটার হাত মুখ ধুয়ে নিজেও মুখ ধুয়ে খাবার খান, দয়া করে আর কথা বলাবেন না। ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্নাবান্না, ঘর গোছানো, স্কুল করানো। বিশ্বাস করুন, প্রচুর হাঁপিয়ে গেছি আমি। আমারও বিশ্রাম করতে মন চায়, সারাদিন কাজকর্ম ফেলে ঘুমিয়ে থাকতে মন চায়, কিন্তু ওই যে দায়িত্ব শব্দটা আমাকে ঘুমাতে দেয় না। কিন্তু আপনি দিব্যি সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমান, অথচ বিয়ে দুজনের সম্মতিতেই কিন্তু হয়েছিল। কথাটুকু বলে নিশা ছেলেকে নিয়ে প্রস্থান করলো। মারওয়ান কিছু বলার মতো পেল না। আসলেই তো নিশা যা বলে গেছে একটুও মিথ্যে ছিল না এতে। বিছানা থেকে উঠে ছেলেকে নিয়ে আসলো, তারপর ব্রাশ করিয়ে জামাকাপড় বদলিয়ে দিল, নিজেও হাত মুখ ধুয়ে নিল। সকালে নাস্তা খাইয়ে ছেলেকে খাইয়ে সে নিজেও খেলো। সারা সকাল নিশাতকে আর একটুটাও শব্দ করতে হয়নি, সব আগ বাড়িয়ে মারওয়ান নিজেই করলো। মেহেদি আজকে বাজার থেকে পোলাও, গরুর গোস্ত কিনে এনেছে। সপ্তাহে এই একটা দিন নিজের হাতে বাজার করার সুযোগ পায় সে। অন্যান্য দিন বিভিন্ন কাজে থাকে, যেহেতু কৃষি উদ্যোক্তা, তাই এদিকে সেদিকে তাকে সময় দিতে হয়। বাজার মাকে দেখিয়ে বলল, মা, আজকে গোস্ত কষা আর পোলাও করো, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে। মাইমুনা বেগম বললেন, এত মজাদার খাবার তোরা খাবি আর আমার বড় মানিকটা তো খেতে পারবে না। হ্যাঁ রে বাবা, ওকে একটা ফোন দে না, ওকেও আসতে বলি। মাহাদি বলল, সব কথায় ভাইয়াকে না টানলেই নয় মা। তোমার বড় মানিক ফোন ধরলে তারপর তাকে আসতে বলো। এতদিন বলে কয়েও আনতে পারোনি, এখন তোমার পোলাও গোস্ত খাওয়ার জন্য তিনি এসে বসে থাকবেন? সহজ সরল হওয়া ভালো, কিন্তু এত সহজ সরল হও না মা। বলে মানহাকে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে মুখ ধুতে কলপারে গেল সে। মানহা ভাইয়ের ডাক শুনে গামছা নিয়ে কলপারে গেল। তারপর বলল, ভাইয়া তোরা বিয়ে করবি কবে? আমাকে খালি খাটাস তুই আর ছোট ভাইয়া। মাহাদি বলল, আগে তোকে বিয়ে দিই, তারপর আমরা করব। ভালো করে কল চাপ, গায়ে শক্তি নাই নাকি? মানহা মুখ ফুলিয়ে বলল, তোর কল তুই চাপ, আমি তোর কামনা লাগি? এখন চোখ রাঙিয়ে কথা বলিস কেন? 100 বার বলবো, পাজি বদ একটা, কাজ করার বেলায় ফাঁকিবাজি খালি। আমার আমার পাটা আমার পাটাও ডলে দে, পাটাও ডলে দে, সোয়াব কামা। মাহফুজ কোত্থেকে এসে যেন বলল, আমারটাও দে। মানহা ফোঁস করতে করতে বলল, পারবো না, নিজেরা ডলো। মাহফুজ চোখ রাঙিয়ে বলল, ডলবি না তাই না? দেখিস স্বামীর গোতা খেতে খেতে জীবন পার হয়ে যাবে তোর। বড়দের সেবা করবি তা না, চটাং চটাং করিস। মানহা চোখ ফুল দিয়ে সেখান থেকে চলে গেল। মাহাদি বলল, এভাবে বললি কেন? ও ছোট, আমাদের আদরের। মাঝে মাঝে ওকে খেপালেও ও মনে কষ্ট পায় এমন কিছু বলিনি। তুই এভাবে বললি কেন? কষ্ট পেয়েছে না? মাহফুজ বলল, মেজো এসব ওর নাটক, একটু পরই দেখবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হাজির হয়ে যাবে। তখন আমাদের কাউকে সম্মান দেয় না, ডাইরেক্ট তুই করে বলে কত ব্যর্থমিস ভেবে দেখেছ একবার? মাহদি বলল, থাক বাদ দে, একমাত্র বোন, একটু দুষ্টুমি করবেই, মুখ ধুয়ে যা। গরুর গোস্ত কষানো হলে মানহা বাটি নিয়ে বলল, আম্মা আমাকে একটু দিন, দেখি লবণ ঠিক হলো কি না। মাইমুনা বেগম বাটিতে এক টুকরো গোস্ত উঠিয়ে দিলেন। মানহা খেতে খেতেই মাহফুজ কোত্থেকে এসে বাজের মতো খাবলে গোস্তের টুকরা হাতে নিল। মানহা চিল্লিয়ে বলল, তুই পাতিল থেকে নিতে পারতি না, আমারটা নিলি কেন? দে, আমার গোস্ত ফেরত দে। বলেই মাহফুজকে তাড়া করতে লাগলো। মাহফুজ গোস্তের টুকরা মুখে পুড়ে গোস্ত আবার বের করে বলল, নে খা। মানহা ভাইয়ের হাতের বাজুতে বাড়ি দিয়ে বলল, গিদর খাবিস? মাহফুজ হেসে গোস্ত চিবুতে লাগলো। মানহা আরেক টুকরো গোস্ত ও চর্বি নিয়ে অন্য পাশে চলে গেল।
নাহওয়ানকে পাঞ্জাবি পরিয়ে চুল আঁচড়িয়ে দিল নিশাত, আতর পাঞ্জাবিতে ডলে দিল। মারওয়ান গোসল করে বের হলো মাত্র। নিশাত বলল, দ্রুত করুন, খুতবা শেষ হলো বলে নামাজ শুরু হয়ে যাবে, এত সময় লাগান কেন সব কিছুতে? সপ্তাহের একটা দিন নামাজে যান, তাও এত আলসেমি? মারওয়ান বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে পরে নিল। নিশাত নাহওয়ানের হাতে আতর দিয়ে চোখ দিয়ে ইশারা করে বলল বাবাকে দিতে। নাহওয়ান আতর নিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান ছেলেকে বলল, কী রে, ইঁদুরের মতো পা ধরে আছিস কেন? নাহওয়ান হাত এগিয়ে দিয়ে বলল, ইটা নাও। মারওয়ান আতর নিয়ে পাঞ্জাবিতে মাখলো, তারপর জায়নামাজ নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো। নাহওয়ান মাকে ডেকে বলল, মা যাই, আল্লাহর কাছে যাই। নিশাত মারওয়ানকে বলল, একটু ঝুঁকে দাঁড়ান। মারওয়ান লিলিপুট বলে একটু ঝুঁকলো। নিশাত ছেলেকে আদর করে বলল, যান আব্বা, আল্লাহর কাছে আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। আচ্ছা। নিশাত দোয়া দরুদ পরে উভয়কে ফু দিয়ে দিল। নামাজ পড়ে এসে খেতে বসেছে মারওয়ান। নিশাত আজকে চিকেন কারি শুটকি ভুনা করেছে। নাহওয়ান মায়ের কোলে বসে আছে। নিশাত মুরগির টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছেলের মুখে দিল। নাহওয়ান মাথা দুলিয়ে দুলিয়ে খেতে লাগলো। নিশাত বলল, আব্বা হাড্ডি খাবেন? খাবো। নিশাত গোস্ত ছাড়িয়ে হাড় আলাদা করে রাখলো। নাহওয়ান বাবার প্লেটের হাড্ডির দিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, ওই তুই আমারটার দিকে নজর দিচ্ছিস কেন? ওইটা আমি খাবো। নাহওয়ান হেসে বলল, আমি তোরগুলো আছে না, ওগুলো খা। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবার প্লেটে থাপা বসিয়ে দিল। মারওয়ান চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে, কি বুদ্ধি এই পণ্ডিতের, ছাড় আমার হাড্ডি। রাতারাতি বাবা ছেলে লড়াই লেগে গেছে হাড্ডি নিয়ে। সবসময় হাড্ডি নিয়ে বাবা ছেলের যুদ্ধ লেগে যায়। নিশাত ভালোই ফেসেছে। সে কপালে হাত দিয়ে বাবা ছেলের দিকে তাকিয়ে আছে। বাপ বেটা উভয়ই হাড্ডি পছন্দ করে, কেউ কাউকে দিতে রাজি না। এরকম কতক্ষণ খাবলাখাবলি চলল, তারপর মারওয়ান পরাজিত ভঙ্গিতে হাড্ডি দিয়ে দিবে। বাচ্চা ছেলের সাথে এরকম করতে হবে কেন এই আধবুড়োর? বুড়ো বেটার লেদা বাচ্চার মতো কার্যক্রম। ভবঘুরে সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব সংখ্যা 12। উর্মি ভূঁইয়া বাড়ির সামনে লনে বসে বই পড়ছেন আর চা খাচ্ছেন। অবসর পেলেই তিনি বইয়ের সামনে ডুবে যান প্রায়। খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন, তখন সেখানে ইহাব পরিপাটি হয়ে হাতে বাইকের চাবি নিয়ে মায়ের পাশে বসলো। উর্মি ভূঁইয়া ছেলের উপস্থিতি টের পেল না। তিনি বইয়ের গভীরে একবারে ডুবে রয়েছেন। ইহাব মাকে বইয়ের পাতায় এভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল, আম্মু, ও আম্মু। উর্মি ভূঁইয়া বইয়ে চোখ রেখে বললেন, কি দরকার? দ্রুত বলে যেখানে যাচ্ছিলে যাও। ইহাব বলল, কোথাও যাচ্ছিলাম জানলে কিভাবে? বইয়ের মধ্যেই তো ডুবে আছো। উর্মি ভূঁইয়া বললেন, সেটা জেনে তোমার কি কাজ? তোমরা বাপ ছেলে আমার সামনে চোখে চোরের মতো হয়ে থাকো, অথচ গ্রামের মানুষের সামনে বাঘ। এর কারণ আগে বলবে, তারপর বলছি কিভাবে জানলাম। বলে বইয়ের একটা পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করে রাখলেন। তারপর চশমা খুলে চারপাশে গাছগাছালি প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। এরপর চায়ের ফ্লাক্স থেকে চা ঢেলে ছেলের দিকে চায়ের কাপ ঠেলে দিলেন। ইহাব ঢোক গিলে চায়ের কাপ হাতে নিল। মা সব কিছু কীভাবে জেনে যায় সেটাই তার মাথায় ঢোকে না। উর্মি ভূঁইয়া বললেন, কি ভাবছো? মনে মনে ফন্দি করে লাভ নেই, সোজা সবটা বলো। ইহাব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা আম্মু। আমরা নর্মাল থাকি অলওয়েজ। ভুল হলে তো ভালোই। কিছু বলতে চাও? না, এমনি তোমার পাশে বসতে ইচ্ছা হলো। উর্মি ভূঁইয়া চায়ের কাপে আবারও চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, তোমার চোখ তো ভিন্ন কথা বলছে। ইহাব ইতস্তত করে বলল, আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিলেন আম্মু। উর্মি ভূঁইয়া চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশের চেয়ারে বসলেন। ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, এবার বলো। ইহাব মাকে অন্য চেয়ারে বসতে দেখে বলল, ও পাশে গেলে জামু। আই টু আই কন্ট্যাক্ট করতে, যেন কথা সহজে আয়ত্ত করতে পারি। আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে তা অপর পাশের মানুষটি কথাটার অর্থ কি বললে তা সহজে ক্যাপচার করা যায়। ইহাবের হঠাৎ করেই গরম লাগতে শুরু করলো। আচমকা কথার তাল হারিয়ে ফেলল সে। মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবে তার ইতস্তত আরও বেড়ে গেল। যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে তাহলে সব কিছু ভেস্তে যাবে। উর্মি ভূঁইয়া চোখ সরু হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে আছেন তিনি। তখন তিনি গম্ভীর স্বরে বললেন, এনি প্রবলেম? নো প্রবলেম।
এবার বলো তোমার পছন্দের মেয়েটি সম্পর্কে। আমার একটা কাজে যাচ্ছি আম্মু, বাসায় এসে বলবো, বলে ইহাব চেয়ার ছেড়ে উঠতে নিলে উর্মি ভূঁইয়া বললেন, হুম, চেয়ারে বসো, এখন শুনতে চাচ্ছি, তাই এখনই বলবে। তোমার জন্য সারাদিন অপেক্ষা করার সময় আমার নেই। ইফ ইউ ওয়ান্ট টু সে ইট, ইউ সে ইট, আদারওয়াইজ আই উইল নেভার লিসেন টু ইউ অ্যাগেন। এই কথার পরে ইহাবের বলার আর কোনো কিছু থাকে না। এখন মাকে না বললে আর কোনোদিনও যে এটা শুনবে না সেটা ইহাব খুব ভালো করে জানে। ইহাব শক্ত করে চেয়ারে বসে গ্লাসের পানি ঢেকে রাখলো। তারপর জোরে শ্বাস টেনে রোবোটিক গলায় বলল, আসলে আম্মু, মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ। উর্মি ভূঁইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আছেন। তিনি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? নো, নট জোকিং, আই এম সিরিয়াস। উর্মি ভূঁইয়া এখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথা। কিভাবে সম্ভব? উনি তটস্থ ভঙ্গিতে বললেন, তোমার পাপা জানে? ইহাব মাথা নিচু করে বললেন, না। উর্মি ভূঁইয়া বললেন, তুমি কি জানতে না ওই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নিবে না? এমনকি তুমি হঠাৎ করে ধনী ফ্যামিলি ছেড়ে ওই ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে গেলে কেন? তোমার বন্ধু গ্রামে এসেছে? ইহাবের চোয়াল শক্ত হলো। মাকে রাজি করাতেই হবে। মা রাজি না হলে তার কোনো পরিকল্পনা সফল হবার নয়। ইহাব মায়ের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর সফটলি বলল, আম্মু প্লিজ, পাপাকে রাজি করানোর দায়িত্ব তোমার। কীভাবে পছন্দ হলো জানি না, তবে তাকে ভালো লেগেছে। উর্মি ভূঁইয়া বললেন, এই কথা জানলে তোমার পাপা একটা খুনাখুনি বাঁধিয়ে ফেলবে। ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যাবে না বলে রানা হাঙ্গামা করবে। তুমি আছো না, পাপা কিছু করবে না, প্লিজ আম্মু প্লিজ, খুব অনুনয় করে বলল ইহাব। উর্মি ভূঁইয়া বিভ্রান্ত হলেন মনে হয়। তার হিসেব কিছুতেই মিলছে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু বাড়িতে এসেছে? তার কোনো খোঁজ পেয়েছ? কথা হয় কি তোমাদের? কী কারণে গ্রাম ছেড়েছে, এ বিষয়ে কিছু কি জানিয়েছে? ইহাব উত্তর দিল না, শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল। মানহা বই নিয়ে বসেছে। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই সে। মাইমুনা বেগমের ডাকে বই বন্ধ করে উঠানে দৌড়ে গেল সে। মাকে উঠোন ঝাড়ু দিতে দেখে বলল, জি মা। মাইমুনা বেগম বললেন, উঠানটা ঝাড়ু দে, আমি তোর মেজো ভাইকে ভাত দিয়ে আসি। তুমি এই হাঁটুর ব্যথা নিয়ে ভাত দিতে যাবে? মেজো ভাইয়া আজকে খেতে আসবে না? আসলে তো এতক্ষণ এসে পড়তো, হয়তো বা কাজের চাপে আছে। শুনছি ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে, মনে হয় তাদের সাথে আলোচনা করছে। রাত হবে সম্ভবত, তাই খাবারটা দিয়ে আসি ঠান্ডা হওয়ার আগেই। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। তুই যাবি? একা যেতে পারবি? তোকে ছাড়তে সাহস পাচ্ছি না, রাস্তা এই ভর দুপুরে এমনিতে ফাঁকা থাকে। আরে ভয় পেও না তো, বোরকা পরে এক দৌড়ে খাবার দিয়ে চলে আসবো। মাইমুনা বেগম তারপরও কেমন যেন আগ্রহ পেল না। যুবতী মেয়ে একলা অতখানি পথ যাবে? বিপদ আপদের এমনিতেই ঢাক নেই। চারদিকে যে পরিমাণ খারাপ খবর শোনা যায়, তার বুকে কামড় দিয়ে উঠল। তিনি নিজেই মেয়ের সাথে বোরকা পরে নিলেন। মানহা জিজ্ঞেস করলো, তুমি বোরকা পরলে যে? আমি তো যাচ্ছি। আরে তোর বাবা ঘুমাচ্ছে, না হলে তাকেই পাঠাতাম। তোকে একলা ছাড়তে ভয় করছে, চল আমার সাথে। মানহা আর কিছু বলল না, মাকে নিয়ে বেরিয়ে পড়ল। মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সামনে। পথিমধ্যে ইহাবে বাইক থামিয়ে মাইমুনা বেগমকে সালাম দিল। মানহা অন্যদিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে সেটে রইল। ইহাব এক পলক সেদিকে চেয়ে মাইমুনা বেগমের দিকে তাকালো। মাইমুনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কিছু বলবে বাবা? না আন্টি, আপনাদের দেখে থামলাম। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? ইতোমধ্যে 5টি বাইক এসে ইহাবের বাইকের পিছনে থামলো। বাইক 5টি ইহাবের বন্ধুদের। মানহা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল। মাইমুনা বেগমও বিব্রত হলেন। বললেন, বাবা তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয়, যাও, আমরা মাহাদির কাছে যাচ্ছিলাম খাবার দিতে। আপনি আমার কাছে দিন, আমি দিয়ে আসবো, আপনারা বাসায় চলে যান। জনমানবহীন এখানে আপনাদের জন্য সেফ না, আশা করি বুঝেছেন। মানহার দিকে তাকিয়ে কথাটুকু বলে থামলো। মাইমুনা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইহাবের কাছে খাবারটা দিতে তিনি সাহস পাচ্ছেন না। ইহাব সেটা বুঝতে পেরে মাইমুনা বেগমকে আশ্বস্ত করতে বললেন, আগের কথা ভুলে যান, আমিও মনে রাখিনি, আপনারাও মনে রাখবেন না, মনে না রাখলে খুশি হব। ভরসা করে দিতে পারেন, খাবারটা আপনার ছেলের হাতেই পৌঁছাবে। মাইমুনা বেগম কাপা হাতে টিফিন ক্যারিয়ারটা ইহাবের হাতে বাড়িয়ে দিলেন। ইহাব মুচকি হেসে নিল। মানহা মাকে খামচি দিয়ে
খামচি খামচে ধরে দিতে নিষেধ করলো, কিন্তু তার আগে ইয়াবের হাতের করতলে টিফিন ক্যারিয়ারের হাতল ঝুলছে। ইয়াব মানহার দিকে তাকিয়ে বলল, আপনার আম্মাকে নিয়ে বাসায় যান। মায়ের হাত খামচে লাভ নেই। টিফিন ক্যারিয়ার নিশ্চয় আমি চুরি করব না, করলে বিরাট কিছু করব। সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয়। মানহা মুখ কঠিন করে মাকে টেনে নিয়ে বাইরের উদ্দেশ্যে উল্টো ঘুরে চলে গেল। ইয়াব মুখ থেকে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসলো। সাব্বির, পল্লব, অসীম, মুহিব ভ্যাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ। একমাত্র হাসান টিফিন ক্যারিয়ার দিকে তাকিয়ে আছে। তার শয়নে স্বপ্নে একমাত্র খাবার ঘোরে। সাব্বির বলল, এই তাহলে তোর কান মাথাটা এই তাহলে তোর কান মাথাটা তাহলে ইয়াব এই তাহলে তোর কান মাথাটা তাহলে ইহাব চোখ রাঙিয়ে তাদেরকে থামালো। নিশাত আজকে ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে মারওয়ানকে বলে এসেছিল, টাকাও দিয়ে এসেছে। কে জানে বাদামাটা কিনেছে কিনা। স্কুলে আজকে প্রোগ্রাম ছিল, বিকেল 4টা বাজে। এখন অনেক বেলা হয়ে গেছে, চারপাশ জনশূন্য প্রায়। নিশাত কিছুটা ভয় লাগছে। কিছু দূর হাঁটতেই 3জন বখাটে ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে দেখলো। নিশাত চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, আমগো এলাকায় বিয়েটা করা মাল। নিশাত গা গলিয়ে বমি আসতে চাইল কুরুচিপূর্ণ মন্তব্যে। দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলে কারো শক্ত হাত তাকে থামিয়ে দিল। নিশাত চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে জোরে বাড়ি দিল হাতে। হ্যাঁ, আমাকেই মারতে পারবি। জীবনে শুধু আমার সাথে পেরেছিস, ওদের চোপা বরাবর কয়েকটা লাগিয়ে দিয়ে আসতে পারিসনি। নিশাত মারওয়ানের কঠিন জবাব শুনে চোখ খুলল। মারওয়ানকে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে থাকতে দেখে বলল, চলুন বাসায়। ছেলেকে ধর বলেই ছেলেকে এগিয়ে দিল নিশাদের দিকে। নিশাত খুলে তুলে নিল ছেলেকে। মারওয়ান এগিয়ে গেল। ছেলের গুলো মারওয়ানকে দেখে কোনো প্রতিক্রিয়া করলো না। মারওয়ান বলল, কি বলছিলি জানি? কে রে তুই জেনে কি করবি? তোর মতো বেডার কপালে এত মাখনের মতো কর্মঠ বউ কীভাবে মেলালো কে জানে। আরেকজন তালে তাল মিলিয়ে বলল, বাদাম্মার রাজকপাল, বউরে বোরকা পরাইয়া আবার আকাম করায় কিনা কে জানে। এসব লাইনে তো আবার টেকা বেশি, নইলে ঢাকা শহরের মতো এখানে এখনও আছে কেমনে শালা। ব্যাস কিছু বলতে পারল না। খালি চপাত আওয়াজ এবং চিল্লানোর শব্দেই শোনা গেল বিগত আধা ঘন্টা। সবগুলো হ্যাঙ্গার ভেঙে রাস্তার উপর পড়ে আছে। নিশাত হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কোলে নাহওয়ানকে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। মারওয়ানকে সে কখনোই এত রাগান্বিত হতে দেখেনি। বিবাহিত জীবনের 4 বছরে এই প্রথম মারওয়ানের কঠিন রাগ দেখলো। মারওয়ান যে বখাটে কুরুচিপূর্ণ কথা বলেছে তার গলায় পাড়া দিয়ে বলল, তোর ভাগ্য ভালো মারামারি ছেড়ে দিয়েছি, না হলে তোর জবানকে টেনে ছিঁড়ে ফেলতে 2 মিনিটও সময় লাগতো না আমার। মেয়ে ছেলে দেখলে বাজে কথা বাজে ইঙ্গিত দিয়ে জিব্বা লক করে। আর কোনোদিন যদি মায়ের জাতের দিকে চোখ তুলে কুত্তার নজরে চেয়েছিস, সেদিনই তোদের চোখ উঠিয়ে ফেলবো বাস্টার্ড। বলেই মুখের উপর লাথি দিল। মুখ থেকে গলগল করে রক্ত বের হতে লাগলো বখাটের। মারওয়ান কপাল থেকে ঘাম মুছে হাত নাড়ল। মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতও পেয়েছে সে। নিশাতের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। নিশাত রোবটের মতো তার পিছে পিছে হাঁটতে লাগলো। নিশাত টলছে। বাসায় এসে পাথরের মতো বসে থাকলো কিছুক্ষণ। নাহওয়ান মায়ের কাছে ঘুরঘুর করছে। মারওয়ান মুখ ধুয়ে এসে দেখলো নিশাত মূর্তির মতো বসে আছে। নাহওয়ানকে কোলে নিয়ে অন্য রুমে গেল সে। খেলনা বের করে ছেলের হাতে দিয়ে বলল, বাবা না আসা পর্যন্ত খেলো। নাহওয়ান মাথা নাড়িয়ে খেলতে লাগলো। মারওয়ান নিজের রুমে গিয়ে নিশাতের পাশে বসলো। গোসল করে ফেলো, না হলে হাত মুখ ধোও, ক্ষুধা লেগেছে। নিশাতের কোনো নড়চড় না দেখে মারওয়ান নিজেই বাহু দিয়ে বাড়ি দিল। তারপরও কোনো কথা বলছে না নিশাত। মারওয়ান বলল, আজকে সব কথা ভুলে যাও, কিছুই হয়নি। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কত কিছু হলো। কিছুই হয়নি। এত জঘন্য কথা চাহনি আমাকে ঘুমাতে দেবে না। গোসল করলে সব ঠিক হয়ে যাবে। হবে না। মারওয়ান চোখ লাল করে বলল, মেজাজ খারাপ করিস না।
তারপর নিশাতের বোরকা খুলে জামা কাপড় নিল, তারপর বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে নিশাতকে ডলে ডলে গোসল করাতে লাগলো। নিশাত কেঁদে উঠে মারওয়ানের গলার শার্ট খামচে তুলল। মারওয়ান কিছু না বলে গোসল করিয়ে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিল। ভাত বেড়ে নিশাতকে খাইয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়ো। এই যে জড়িয়ে ধরেছি, পৃথিবীর শত বাজে কথা, বাজে চাহনি আর তোমার গায়ে লাগবে না, আমি লাগতে দেব না বলে নিশাতকে শক্ত করে বুকে চেপে ধরলো। তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল মারওয়ান। তারপর কপালে চুমু দিয়ে অনেকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইল। তারপর স্ত্রীকে শুইয়ে দিল। স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে অন্য রুমে গেল। ছেলেকে গাড়ি বাড়ি লাগাতে গাড়ি বাড়ি লাগাতে দেখে বলল, ঘুমাবি না পেঙ্গুইন? নাহওয়ান বাবাকে দেখে হাসি দিল। বলল, বাবা দিচুম দিচুম করলে। তাই? গাড়ি দুটোকে বাড়ি দিয়ে বলল নাহওয়ান। মারওয়ান বলল, ওরে বাবা, আয় তোর সাথে ডিসুম ডিসুম করি। নাহওয়ান ঘাড় কাত করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারল। মারওয়ান হেসে ছেলের মার দেখেল। তারপর হাতা গুটিয়ে যেই ছেলের দিকে ধেয়ে আসতে যাবে, অমনি নাহওয়ান বলল, উলি বাবা, বলেই সে ফুরুত করে দৌড় দিল। ভবঘুরের সমরাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। পর্ব সংখ্যা 13। ইমতিয়াজ ভূঁইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছেন। টেবিলের ওপর কফির মগ রাখা। কাগজপত্র ঘাটাঘাটির চক্করে তা ঠান্ডা প্রায়। উর্মি ভূঁইয়া আরেক মগ ধোয়া ওঠা কফি নিয়ে এই রুমে হাজির হলেন। ইমতিয়াজ ভূঁইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবার চলে যেতে চাইলেন, কিন্তু ইমতিয়াজ ভূঁইয়া ডাকে তার চলন্ত পাজরা থেমে গেল। উর্মি, চলে যাচ্ছ যে? উর্মি ভূঁইয়া কিছুটা কাঁপলেন মনে হলো। একটু নিঃশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভেবেছিলাম আপনি বোধহয় কোনো কাজ নেই দেখে বই পড়তে এসেছেন, কিন্তু কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো কাজ করছেন, এজন্য চলে যাচ্ছি, পরে বলবো না হয়। ইমতিয়াজ ভূঁইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছি দেখে রাগ করেছ? উর্মি ভূঁইয়া কথা বললেন না, চুপচাপ বাইরে তাকিয়ে রইলেন। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীর মুখ নিজের দিকে ফিরিয়ে বললেন, উর্মি, তুমি এত রাগী কেন? উর্মি ভূঁইয়া এবারও কথা বলতে পারলেন না, আর মুখ দিয়ে তা কথা মূলত বের হচ্ছে না। তিনি ঢোক গিললেন। এরপর সে যে কথা বলবেন সেটা ইমতিয়াজ ভূঁইয়া ঠিক কী রিয়েক্ট করবে সেটাই তিনি ভেবে কুলকিনারা পাচ্ছেন না। তার কিছুটা ভয়ও লাগছে। ইমতিয়াজ ভূঁইয়ার রাগ মারাত্মক ভয়ানক, একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞেস করছে রাগী কেন? একটু পর নিজেই না ফায়ার হয়ে বসে, তখন তাকে সামলাবে কে? উর্মি ভূঁইয়ার মনে হচ্ছে কথাটি বলা ঠিক না হবে না। কি করবেন না করবেন এসব ভেবে চলছেন। ইমতিয়াজ ভূঁইয়ার কোনো কথা তার কানে ঢুকছে না। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে উর্মি, এত আপসেট কি জন্য? কি যেন বলতে চেয়েছিলে, বলো, তোমার জন্য আমি সদা প্রস্তুত। উর্মি ভূঁইয়া এবার মুখ খুললেন, না থাক, অন্যদিন বলবো, আপনি নিজের কাজ করুন। ইমতিয়াজ ভূঁইয়া কফির মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। উর্মি ভূঁইয়া ভ্রু কুঁচকে নিলেন, বললেন, আমি কারো এঁটো খাবার খাই না, আপনি খান। অথচ একসময় তুমি প্রচুর এঁটো খেতে উর্মি। ইমতিয়াজ ভূঁইয়া কথাটা বলেই মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেলেন। উর্মি ভূঁইয়া মগটা হাতে তুলে চুমুক দিলেন, অথচ তার মাথা অলরেডি ব্যথা করছে। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলেন, তবে মুখে কিছু বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে বলো উর্মি, তোমার এরকম থতমত ভাব অদ্ভুত লাগছে। উর্মি ভূঁইয়া নিজেকে ঠান্ডা করলেন, কফির মগ পাশে রেখে বললেন, ইহাবের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন কি? কি ভাববো, আর ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাস অনুযায়ী মেয়ের সন্ধান দিতে। ঘটক মেয়ের বায়োডাটা হাজির করলেই পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করব আমাদের আদরের পুত্রের জন্য, ব্যাস। উর্মি ভূঁইয়া এবার আসলেই ভয় পাচ্ছেন। যদিও ইমতিয়াজ ভূঁইয়াকে তিনি ভয় পান না, তবে ইমতিয়াজ ভূঁইয়ার রাগটা মারাত্মক ভয়ানক, যেটা তিনি সামলাতে পারেন না।
ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন। বললেন, উর্মি, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার পছন্দের কোনো মেয়ে আছে? উর্মি ভুঁইয়া শক্ত হয়ে বললেন, হ্যাঁ, আসলে আছে একজন। ইমতিয়াজ ভুঁইয়া ভ্রু কুঁচকে গেল। বললেন, কে সে? নাম বলো, তাহলে সেই মেয়েকে বউ করব, তোমার যেহেতু পছন্দ। উর্মি ভুঁইয়া শাড়ির আঁচল দিয়ে কপাল একটু মুছে নিলেন। তারপর তার ভীষণ হাসপাস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবটিক গলায় বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। ইহাবের নাম নেয়নি কারণ ইমতিয়াজ ভুঁইয়া ইহাবকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলের গায়ে মা হয়ে মার খেতে কিছুতেই দেখতে পারেন না তিনি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি বললে? ইমতিয়াজ ভুঁইয়ার উর্মি ভুঁইয়ার বুকে কামড় দিয়ে উঠল। আল্লাহ জানেন কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে তিনি আবারও খুললেন। বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। মেয়ে যথেষ্ট ভদ্র, হয়তো বা স্ট্যাটাস মিলে না আমাদের সাথে, কিন্তু ওকে আমার ছেলের বউ হিসেবে চাই। ইমতিয়াজ ভুঁইয়ার চোখ লাল হয়ে উঠেছে। কফির মগ এক আছাড়ে ভেঙে ফেললেন। উর্মি ভুঁইয়া ভয় পেতে লাগলো। যা সন্দেহ করেছিলেন তাই হলো। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে শক্ত করে চেপে ধরে বললেন, তুমি কি বলেছ? ভেবে বলেছ কি? ওই পরিবার আমার দু চোখের বিষ। তুমি কোন জ্ঞানে ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাও উর্মি? ইনফ্যাক্ট ইহাবও ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না। তুমি তবুও ওই পরিবারের মেয়ে আনার কথা ভাবলে কি করে? উর্মি ভুঁইয়ারও মনে একই প্রশ্ন যে আসেনি তা না। কয়েক বছর আগে ইহাব একটা নাম যেন তার সামনে কখনো না নেয়, এ নিয়ে তুমুল গ্যাঞ্জাম করেছিল। উর্মি ভুঁইয়া সঠিক জানে না ঠিক কী কারণে ইহাব ও ইমতিয়াজ ভুঁইয়া ওই পরিবারকে দু চোখে সহ্য করতে পারে না, যেখানে ইহাবের সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক। ইহাব হঠাৎ করে ওই পরিবারের থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন? এই বিষয়ে আরও খোলাসা করে ইহাবের সাথে কথা বলবেন ভাবলেন। নিশাতের ঘুম ভাঙল রাত 8টা বাজে। সেই দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছিল। তখন মাথা ব্যথার ছিঁড়ে যাচ্ছে তার, প্রচণ্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করতেই বুকটা ছ্যাদ করে ওঠে। কেমন যেন দুনিয়াটা ঘুরে উঠছে তার। পেটে ভীষণ রকমের ব্যথা করছে। সে পেটে হাত চেপে গোঙাতে লাগলো। মারওয়ান রুমে প্রবেশ করে দেখলো নিশাত পেটে হাত চেপে ধরে আছে। দ্রুত নিশাতের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? নিশাত আস্তে করে বলল, পেটে প্রচণ্ড ব্যথা। হঠাৎ পেটে ব্যথা কেন জানি না। মারওয়ান কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে যা বুঝার বুঝে গেল। নিশাতকে কানে কানে আস্তে করে কিছু বলল। নিশাত চমকালো কিছুটা। মারওয়ান নিশাতকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিয়ে ছেলের কাছে গেল। নাহওয়ান কতগুলো খেলনা ছড়িয়েছে আর আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়ই। মারওয়ান ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। নাহওয়ানও মজা পেয়ে খিলখিল করে হাসলো। নিশাত রুম থেকে বেরিয়ে কোনোরকম হেঁটে রান্নাঘরে আসলো। যতই খারাপ লাগুক রাতে তো হবেই। নিশাত দেখলো চুলার উপরে দুটো পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে? ভাবতে ভাবতে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। নিশাতের কপাল কিছুটা প্রশস্ত হলো। কে করলো রান্না? মারওয়ান পিছন থেকে বলল, আমি রেঁধেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তোবা অতটা ভালো হয়নি, তবুও আজকে চালিয়ে নেওয়া যায় নাকি? নিশাত আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারওয়ানকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারওয়ান চুলোয় ছোট একটা পাতিলের পানি বসিয়ে দিয়েছে। মারওয়ান নিশাতকে এরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি। নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাহওয়ান মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা জড়িয়ে ফিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝলো। ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে রইল। নিশাত বলল, আব্বা ভাত খেয়েছেন? খেয়েছি, বাবা খাইয়ে দিয়েছে। নিশাত মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলেজার টুকরা এই বাচ্চাটা। আরেকটু শক্ত করে জাপটে ধরলো ছেলেকে। ছেলেও মায়ের ওম পেয়ে আরও সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরে ঘ্রাণ পেয়ে সব কিছু ভুলে যায় সন্তানেরা। নিশাতের আজকে অনেক মায়ের কথা মনে পড়ছে।
কতদিন হলো মা বাবার খোঁজ নেওয়া হয় না, খোঁজ নিলে আরেক বিপদ। তারা নিশাদকে মারণের সংসার ছেড়ে চলে আসতে বলে। নিশাদ এসব শুনতে চায় না বিধায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে, ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার ছাড়া কি অতটাই সোজা? নিশাতের বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে। যখন ছেলেকে যাচাই বাছাই না করে বিয়ে দিয়ে দিল, আর এখন তাকে সংসার ছেড়ে আসতে বলে কেন? তার একটা সন্তান আছে, ওকে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার নিশাতের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো বাবা মার দুজনেই প্রয়োজন। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল নিশাত। মারওয়ান পানি নিয়ে এসে দেখলো ছেলে মায়ের কোলে ঘাপটি মেরে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলে ছ্যাঁকা দিল। তারপর নাহওয়ানের দিকে তাকিয়ে বলল, ওই পান্ডা, তুই মায়ের কোলে উঠেছিস কেন? নিশাত ও নাহওয়ান উভয়ে চমকে উঠল। মারওয়ান তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার কোলে আয় নাট বল্টু। নাহওয়ান মাথা একটু বের করে আবারও মাকে জাপটে ধরল। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। মারওয়ান কিরমির করতে করতে বলল, তুই আসবি, তোর মাও আসবে। দ্রুত কুলে আয়, চো চো চিলমচির বাচ্চা। নিশাত চোখ রাঙিয়ে বলল, ও থাকতে চাইছে থাকুক। আপনি আমার বাচ্চাকে উল্টাপাল্টা নামে ডাকা বন্ধ করুন। ও হ্যাঁ, নিজের একার বাচ্চা, আমি তো দুধ ভাত বলে নাহওয়ানকে জোর করে কোলে নিল মারওয়ান। নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্য। মারওয়ান গরম গামছাটা নিশাতের হাতে দিয়ে বলল, ওটা পেটে ধরে রাখো, আর এই যে গরম পানি, এটা খেও বলে গ্লাস আর গামছা নিশাতের দিকে এগিয়ে দিয়ে বলল। তারপর ছেলেকে নিয়ে বাইরে বের হতে হতে বলল, তোকে কিন্তু মারবো ফায়াজ। নাহওয়ান কেঁদে হাত পা ছুটতে লাগলো আর বলল, মার কাছে যাবো না, বাবার কাছে থাক। মা মধু নিয়ে বসেনি, তোর মা যা দিতে পারবে তা আমিও পারবো, সুতরাং সুন্দর করে কোলে ঘাপটি মেরে থাক। নাহওয়ান বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দুধু খাবো, দুধু দাও। মারওয়ান এতই অবাক হলো যে মুখ থেকে কথা বের হলো না কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল, দুদিনের আন্ডা, আমার সাথে ইয়ার্কি করিস? কত বড় পথ! নাহওয়ান বাবার কোনো কথা কানে ঢুকালো না, দুধ খাওয়ার বায়না করেই যেতে থাকলো। শেষে আর না পেরে মারওয়ান নিশাতের কাছে দিয়ে বলল, খা যত খুশি, আর আসিস বাবার কাছে, তোকে আলু ভর্তা বানাবো। নাহওয়ান মায়ের কোলে ঘাপটি মেরে ছোট ছোট চোখ বের করে উকি দিয়ে বাবার দিকে চেয়ে ফিসফিস করে হাসলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালো। ইহা বাবার বাসায় ঢুকে বাসার পরিবেশ একেবারে থমথমে দেখলো। উর্মি ভূয়াকে সোফায় বসে থাকলে দেখে মায়ের দিকে এগিয়ে গেল, মায়ের পাশে বসে বলল, কিছু হয়েছে আম্মু? উর্মি ভূয়া ছেলের দিকে শীতল চোখে চাইলেন। ইহাব মায়ের চাহনি দেখে কিছুটা ভরকালো, বলল, কি হয়েছে আম্মু? তোমার মাহবুব আলমের মেয়েকে বিয়ে করার রিজন কি ইহাব? ইহাব কেঁপে উঠল ভিতরে, বলল, কোনো রিজন নেই আম্মু, তার মেয়েকে পছন্দ, বেশ এইটুকুই। কিন্তু আমি যতটুকু জানি তুমি ওই পরিবারের কাউকে সহ্য করতে পারো না, তাহলে হঠাৎ করে ওই পরিবারের মেয়েকে পছন্দ করার কোনো কারণ তো আমি দেখি না। আর তোমার সাথে ওই ফ্যামিলির কি হয়েছে যার জন্য তুমি তাদেরকে দেখতে পারো না? ইহাবের চোখের কোণা লাল হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ করে আবারও খুলে নিজেকে স্বাভাবিক করলো, নরম সুরে বলল, একটু ঝামেলা চলছিল তখন, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করো আম্মু? উর্মি ভূয়া ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, তারপর বললেন, অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি করতে পারছি না, কোথাও বাজছে মনে হচ্ছে। বলেই তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর কিছু মনে পড়া ভঙ্গিতে বললেন, শোনো, তোমার বাবার সাথে আমার এই বিষয়ে বিরাট ঝগড়া হয়েছে। তোমার বাবা প্রচণ্ড ক্ষেপে আছেন ওই পরিবারের মেয়েকে বউ করতে চাই শুনে। কাপ, মগ, ড্রেসিং টেবিলের আয়না সব ভেঙে ফেলেছেন তিনি। এখন তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে বা রাজি করাবে, এটা একান্তই তোমার ব্যাপার। তোমাদের বাপ ছেলে যেন তো আমার ত্রিসীমানায় না দেখি। বলেই সে উপরে চলে গেলেন। ইহাব মনে মনে তার পরবর্তী পরিকল্পনা ভেবে ফেলল, বাবাকে রাজি করাতেই হবে। মাহবুব আলমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্বোধন নিয়ে এসেছে পাত্রের মা ও তার পরিবার। মাহবুব আলম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেননি, কিন্তু পাত্রপক্ষ কীভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই, হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু মাহবুব আলমের মেয়েকে এত দূরে পাঠাতে দারুণ আপত্তি।
তাই পাত্রের পরিবার থেকে কিছু সময় চেয়ে নিয়েছেন তিনি। তখন এই বিয়ের ব্যাপারে কিছু বলেননি। তাই মেয়েকে দেখাননি। মানহা নিজেও বাবা মাকে ছেড়ে অত দূরে যেতে রাজি না। কলেজ যাওয়ার আগে মাকে বারবার বলেছে, আমি অত দূর কিছুতেই বিয়ে করব না, তোমরা যদি আমার বিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। বলে সে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। মাইমুনা বেগম নিজেও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, তাই মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মানহা মন মেজাজ খারাপ করে কলেজে যাচ্ছে। পথিমধ্যে বাইক নিয়ে ইহাব তার পথ আটকে দিল। মানহা কিছুটা ভয় পেল। সে পাশ কাটিয়ে যেতে নিলে ইহাব বলল, শুনলাম তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মানহা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ব্যাগ শক্ত করে চেপে ধরে ফালতু লোক বলে পাশ কাটিয়ে চলে গেল। ইহাব তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমায় মন ভরে দেখবে। তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো নয়। সেদিন খুব দেরি নয় মানহা, খুব বেশি ছোটাছুটি খুব বেশি ছটফটিয়ে নাও, ধরা তোমাকে আমার খাঁচায় দিতেই হবে।